আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, এই মুহূর্তে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ এই ভিডিওতে একটা লাইক করে দিন এবং সেই সঙ্গে চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। তো আপনারা জানেন সবসময় সঠিক নির্ভুল তথ্য দেওয়ার জন্য বা সেই চাকরির ইনফরমেশন দেওয়ার জন্যই কিন্তু আমি সবসময় ভিডিও বানিয়ে থাকি। তো যারা আমাকে বিশ্বাস করেছিলেন তাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। যারা আমার উপর আস্থা রেখেছিলেন এবং যারা সবসময় আমাকে কমেন্ট করে চাকরির ভিডিও, পরবর্তী ভিডিও আনার জন্য বা বানানোর জন্য উৎসাহ করেছেন, তাদেরকে আমি সবসময় ধন্যবাদ জ্ঞাপন করছি। তো প্রথমেই আজকে আমি আপনাদেরকে যে জিনিসটা আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা যারা ক্লিক করেছেন, আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করছি। আমি আজকে আপনাদেরকে বলবো যে আপনারা কিভাবে, কোথায়, কখন আসলে কোন পদে কি কাজ থাকতে পারে। আপনারা অনেকে আমাকে এরকম কমেন্ট করেছেন, তবে সবগুলো কমেন্টের রিপ্লাই দেওয়া আসলে সম্ভব না। তো আমার যতটুকু সম্ভব হয় আমি চেষ্টা করছি দেয়ার। তো আপনারা হয়তোবা অনেকেই এই ইতিমধ্যে জেনে গেছেন যে যারা বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পদে যারা চাকরি করতে চাচ্ছেন বা ইচ্ছুক যারা, তারা তো জেনেই গেছেন যে অলরেডি নিয়োগ হয়ে গিয়েছে। তবে এইবার নিয়োগটা কিন্তু বেশ ব্যতিক্রম ছিল বা আমরা দেখতে পাচ্ছি যে বিগত দিনের থেকে এইবারে যে নিয়োগটা হয়েছে সেখানে কিন্তু ৮৯৭ জন জনবল নিয়োগ করা হবে। যদিও এর থেকে বেশি নিয়োগ করার কথা ছিল, কিন্তু আনফরচুনেটলি কোনো না কোনো কারণে আসলে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আসলে কিছুটা কাটছাঁট করা হয়েছে। তো যাই হোক, সেটা আসলে আর্মির বিশেষ আ ব্যাপার। সো ওই বিষয় নিয়ে আমি আজকে কথা বলব না। আজকে কথা বলব যে আপনারা কিভাবে এন্টার অ্যাপ্লিকেশন করবেন এবং কোথায় আপনারা যাবেন এবং এর ডেট এবং আ মানে বিস্তারিত আমি আলোচনা করার জন্য আজকে কথাটা বলতে চাচ্ছি। যদিও আমি জানি যে আপনারা আমার পুরো ভিডিওটা দেখেন না। এটা হচ্ছে আমার সবথেকে বড় ব্যর্থতা। আমি খুব কষ্ট করে এখানে বসে ভিডিও বানাই, আপনাদের জন্যই ভিডিও বানাই, কিন্তু আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেন না। প্লিজ এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। কেউ স্কিপ করে ভিডিওটা যদি দেখেন তাহলে ভাই আগা মাথা কিছুই বোঝেন না। আমি যে বিষয় নিয়ে কথা বলি আপনারা উল্টো আমাকে ঠিক কমেন্টে সেই বিষয় নিয়ে আসলে আপনারা আবার আমাকে প্রশ্ন করেন। তো যাই হোক, সবার প্রতি সম্মান, শ্রদ্ধা এবং ভালোবাসা নিয়ে আজকের ঘটনা শুরু করছি বা আজকের আলোচনা শুরু করছি। প্লিজ শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো। যদিও একটু বড় হয়, একটু ধৈর্য সহকারে দেখবেন, মোটামুটি বুঝতে পারবেন। তো বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক চাকরিতে যখন ১ম সার্কুলার হয় তখন আপনাদের মধ্যে একটা চিন্তা থাকে যে আমরা এটা কিভাবে অ্যাপ্লিকেশন করব বা এটা অ্যাপ্লিকেশন করার নিয়ম কি রকম? দেখেন, অনেক ইউটিউবার আছে, অনেকে অনেক রকম ভাবে বলে, কিন্তু আমি যেভাবে বলি সেটা হয়তোবা আমার মতো করে আর কেউ আপনাকে বোঝাইতে পারবে না বা কেউ বলতে পারবে না। কারণ যারা ইউটিউবিং যারা করে তারা হয়তোবা এর মধ্যে নেই, বা আমি যতটুকু জানি আমার মনে হয় যে এই সম্পর্কে আমার থেকে বেশি জানার মতো মানুষ আর নেই। কারণ আমি বাংলাদেশ আর্মিতে প্রায় ৮ বছর আছি। তো এইখানকার নারী নক্ষত্র কোথায় কিভাবে হয় না হয় আমার খুব ভালোভাবে জানা আছে। তো আমি ১ম এই আপনাদেরকে বলব যে আপনারা অ্যাপ্লিকেশনের জন্য সর্বপ্রথম কি করবেন? আপনারা যখন এই সার্কুলারটা দেখেছেন তখন ১ম এই আপনারা একটা চাকরির আবেদনপত্র তুলবেন। তো সেই আবেদনপত্রে আপনার ডিটেইলস এর সবকিছু লেখা থাকবে। তো সেটা আপনার সঠিক তথ্য দিবেন। প্লিজ চাকরির ক্ষেত্রে কেউ কোনো ভুয়া তথ্য দিতে যাবেন না। তাহলে পরবর্তীতে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী আপনাকে যেকোনো মুহূর্তে চাকরিচ্যুতও করতে পারে এবং সেই সঙ্গে আপনার বিরুদ্ধে কিন্তু আইনগত ব্যবস্থা নিতে পারে। তো আমার মনে হয় যে সবসময় সঠিক তথ্যটা দেওয়াই উচিত। কারণ আপনি ওইখানে চুরি করতে যাচ্ছেন না। আপনি চাকরির জন্য অ্যাপ্লিকেশন করছেন, আপনার বর্তমান যে ঠিকানা, আপনার স্থায়ী যে ঠিকানা, সেই ঠিকানাটা অবশ্যই নির্ভুলভাবে আপনারা লিখবেন এবং সেই সঙ্গে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৪ কপি রঙিন ছবি কিন্তু আপনারা ওই আবেদনপত্রের উপরে দেখবেন যে একটা ছোট্ট করে একটা ঘর আছে, সেই ঘরের মধ্যে পিন আপ করে দেবেন এবং সেটা কিন্তু অবশ্যই সত্যায়িত হতে হবে। অর্থাৎ সত্যায়িত করে আপনারা ৪ কপি ছবি সেখানে পিন আপ করে দিয়ে দেবেন। এরপরে আপনার নিজের নাম, আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনার বাবার নাম, মাতার নাম, আপনি কোন ওয়ার্ডে থাকেন, আপনার বাসা নম্বর ইত্যাদি আরো অনেকগুলো ফরমেট আছে। আমি কিছুক্ষণ আগেও একটা ভিডিও আপলোড দিয়েছি। তো সেই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইলো। সেই ভিডিওতে আপনারা কিভাবে আবেদন করবেন সেটার কথা বলা হয়েছে। এইবার আসি যে আপনাদের এই কাগজপত্র আসলে কি ধরনের শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র লাগবে বা অন্যান্য কি ধরনের কাগজপত্র নিবেন। তো ১ম এ আপনার লাগবে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধনের সনদপত্রের নাম্বার। যদি কারোর এখনো পর্যন্ত যারা ভোটার হননি বা ভোটার আইডি কার্ড যারা হাতে পাননি তারা কিন্তু অবশ্যই জন্ম নিবন্ধন দিয়ে
অ্যাপ্লিকেশন করতে পারবেন, এতে কোনো রকম কোনো সমস্যা হবে না। আপনি বাংলাদেশের 64 জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয়ই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন যে কোনো পদে, যে কোনো জায়গায়। তবে একটা কথা মনে রাখবেন যে একজন একাধিক পদে ঠিকই অ্যাপ্লিকেশন করতে পারবে। ধরেন যে আপনি একই ইউনিটে যদি একাই ৩টা পদের জন্য অ্যাপ্লিকেশন করেন, তাহলে অলমোস্ট আপনি কি ৩টাতেই তো পরীক্ষা দিতে পারবেন না। আপনাকে যেকোনো একটা অবশ্যই বেছে নিতে হবে। তো আপনারা যদি মনে করেন যে একটা অ্যাপ্লিকেশন করেছেন চট্টগ্রাম, আরেকটা করবেন সৈয়দপুর, আরেকটা করবেন যশোর, মানে এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পদে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন। তবে সেই ক্ষেত্রে আপনাদের মাথায় রাখতে হবে, সেই প্রস্তুতিটা নিয়ে রাখতে হবে। এমন সময় এরকম হতে পারে যে একই পরীক্ষার ডেটে ২ জায়গায় আপনাকে পরীক্ষার জন্য চিঠি আসতে পারে। তখন আপনাকে অবশ্যই মনস্থির করতে হবে যে আপনি কোনটার জন্য পরীক্ষা দিতে যাবেন। তো অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন। এরপরে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনারা আ প্রয়োজনীয় কাগজপত্র সবগুলা কিন্তু মূল কপি সহ ফটোকপি, যেটা ফটোকপি সেটাই কিন্তু আপনারা ওই আবেদন ফর্মের সঙ্গে যুক্ত করে তারপরে আ রাখবেন, এবং সেই সঙ্গে কিন্তু আপনারা হয়তোবা ইতিমধ্যে জেনে গেছেন যে প্রত্যেকটা পদবের পদের অথবা পদবীর জন্য যদি আপনি আবেদন করেন, তাহলে কিন্তু আ বিশেষ করে ব্যাংক ড্রাফটটা আপনারা করে রাখবেন। ৳২০০ করে কিন্তু আপনাদের ব্যাংক ড্রাফট করতে হবে, সেটা কিন্তু অফেরতযোগ্য। এবং এই ব্যাংক ড্রাফটটা আপনারা কোথায় যেয়ে করবেন, কিভাবে করবেন এবং কোন ব্যাংকে গেলে আপনাকে এই ব্যাংক ড্রাফট করাটা গ্রহণযোগ্য হবে। তো ১ম এই বলে রাখি যে বাংলাদেশের সরকারি চাকরি যারা করে বা সরকারি চাকরির নিয়ম অনুযায়ী যেখানে ব্যাংক ড্রাফট যে ব্যাংকে করা হয়, সেটা অবশ্যই সরকারি ব্যাংক হতে হবে। যেমন সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, কৃষি ব্যাংক, ইত্যাদি। অবশ্য আপনারা চাইলে কিন্তু ও যদি মনে করেন যে আমি জনতা ব্যাংকে ব্যাংক ড্রাফট করবো, এখানে কিন্তু জনতা ব্যাংকেরটা কতটুকু গ্রহণযোগ্য হবে না হবে তবে জানি না। তবে সবসময় আপনারা চেষ্টা করবেন যে অবশ্যই সোনালী ব্যাংকের মাধ্যমে ব্যাংক ড্রাফটটা করার। কারণ সোনালী ব্যাংক হচ্ছে বাংলাদেশ সরকারের অধীনে সরকারি একটা ব্যাংক। তো সরকারি ব্যাংকের থেকে আপনারা অবশ্যই ব্যাংক ড্রাফট করুন, এবং হ্যাঁ, এই সঙ্গে যখন আপনারা ব্যাংক ড্রাফটটা করছেন, সেই ব্যাংক ড্রাফটে কিন্তু একটা নাম্বার থাকে। আপনারা কিন্তু আবেদন ফর্মে একটা ঘরে দেখবেন যে সেই ব্যাংক ড্রাফটের নাম্বারটাও কিন্তু ওইখানে উল্লেখ করতে হবে, এবং সেই সঙ্গে কিন্তু ব্যাংক ড্রাফটটাও আপনারা ওই চাকরির আবেদনপত্রের সঙ্গে আসলে পিন আপ করে দেবেন। আপনি যে পদের জন্য অ্যাপ্লিকেশন করছেন, সেই পদের জন্য যদি কোনো অভিজ্ঞতার প্রয়োজন হয়, তাহলে সেই অভিজ্ঞতার সনদপত্রও কিন্তু আপনাকে জোগাড় করতে হবে। তো জোগাড় করার পরে সেটাও কিন্তু আপনার ফটোকপি করে সত্যায়িত করে তারপরে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো অনেকেই আবার আমাকে বলছেন যে, "ভাই, ম্যাথ ওয়েটার পদগুলো আসলে কিরকম? ম্যাথ ওয়েটার পদে আমি চাকরি করতে চাচ্ছি। এই বিষয়ে একটু খোলামেলা বলেন।" তো ম্যাথ ওয়েটার পদে যারা চাকরি করবেন, তাদের ক্ষেত্রে সবথেকে বড় যে জিনিসটা আপনার সবসময় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনার ধৈর্য শক্তি। এখানে যদি আপনি ইনফিনিটরি ইউনিটের মধ্যে পড়েন, অর্থাৎ বিট, বেঙ্গল, আর্টিলারি, এদের সমস্ত ইউনিটের আন্ডারে যদি আপনার চাকরি হয়, ম্যাথমেটিক্যাল চাকরি হয়, তাহলে আপনাকে প্রচুর পরিমাণ ধৈর্য এবং শক্তি নিয়ে আর্মিতে আসতে হবে। কারণ এইখানে ডিউটির কোনো টাইম টেবিল নেই, প্রথমত। আ ডিউটি আসলে চাকরি, আর্মিতে আসায় চাকরিটা আসলে এরকম। সেটা সামরিকে করেন বা অসামরিকে করেন, যেকোনো জায়গায় করেন, সিস্টেম একই রকম। এখানে আসলে আ প্রচুর পরিমাণ আপনাকে আ ধৈর্যশীল হতে হবে, পরিশ্রম করার ক্ষমতা থাকতে হবে, এবং সেই সঙ্গে আপনারা এই যে শুধুমাত্র কষ্টই যে করবেন, আর্মির চাকরিতে শুধুমাত্র কষ্ট, বিষয়টা এরকম না। আর্মির চাকরিতে কিন্তু বিশেষ সুযোগ সুবিধাও আছে। যেমন সরকারি ছুটিগুলা পাবেন, বাৎসরিক ছুটিগুলা পাবেন, ঈদের বোনাস তো আছেই। বেতন ভাতা নিয়ে কোনো রকম কোনো চিন্তা নেই। বছরে ৪ বার পোশাক পাবেন। ৬ মাস পর ২ পেয়ার করে ড্রেস পাবেন। অবশ্যই এটা সেনাবাহিনীর সৈনিকের মতো সেই সৈনিকের পোশাক না। এটা ম্যাচুরেটরদের জন্য আলাদা পোশাকের ব্যবস্থা আছে। তবে আপনারা সুযোগ সুবিধা পাবেন। অনেকেই আমাকে আবার প্রশ্ন করেন যে, যে ধরনের পদে আপনি চাকরি করতে চান, অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতা হয়তোবা এখন আপনি এইচএসসি পর্যন্ত পাস করেছেন, অথচ আপনি যে পদে অ্যাপ্লিকেশন করছেন সেটা শিক্ষাগত যোগ্যতা দরকার অনলি ৫ম শ্রেণী পাস। তাহলে আপনি কি সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন কিনা? অবশ্যই পারবেন। তবে আপনাকে যে ৫ম শ্রেণীর সার্টিফিকেটই দিতে হবে বিষয়টা এরকম না। কারণ ৫ম শ্রেণীর সার্টিফিকেট ওই সে আদিম যুগে পাওয়া যাইত। এখন তো আর পাওয়া যায় না। আর যদি আপনার শিক্ষাগত যোগ্যতা ১ম শ্রেণী অথবা দ্বাদশ শ্রেণী পর্যন্ত হয়ে থাকে, তাহলে আপনি অবশ্যই ১ম শ্রেণী অথবা দ্বাদশ শ্রেণীর সার্টিফিকেট দিয়ে ওইখানে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন। এতে কোনো রকম কোনো সমস্যা নেই। তো অনেকেই আমাকে সবসময় অনেক রকম প্রশ্ন করে। তো সবার প্রশ্নের তো উত্তর দেয়া একসাথে সম্ভব হয় না। আস্তে ডে বাই ডে আমি
আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব। আমি আপাতত 7 তারিখ পর্যন্ত একটু অফিসিয়াল কাজে খুব চাপের মধ্যে আছি, তো তার জন্য হয়তোবা ভিডিও নিয়মিত দিতে পারছি না, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে 7 তারিখের পর থেকে কন্টিনিউ আপনারা তো 30 তারিখ পর্যন্ত আবেদনের শেষ তারিখ আপনারা জানেন। তো এই আবেদনের শেষ তারিখ পর্যন্ত আমি আপনাদেরকে বিশেষ সব মানে আপনারা যতগুলো প্রশ্ন করেন, তাদের ডাউট আছে এই পদ কি, এই কি ধরনের আবেদন করব, সেই সমস্ত নিয়ে বিস্তারিত ভিডিও বানানোর চেষ্টা করব। তবে আপনাদের কাছে আমার খরচের রিকোয়েস্ট, ভাই প্লিজ ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবেন। আমি কোনো আজাইরা কোনো ফালতু কথা না জেনে আন্দাজে কোনো কথা এখানে বলতে আসিনি। আমি এখানে বসছি ক্যামেরার সামনে আপনাদের সঙ্গে ভিডিও রেকর্ড করছি, যখন আপলোড করব তখন আমি এই ভিডিওটা বারবার দেখি যে আমি কি কোথাও কোনো রং বলে ফেলেছি বা ভুল বলে ফেলেছি কিনা। যদি ভুল বলে ফেলে তাহলে সেখানে কারেকশন করার চেষ্টা করি। তো আপনারা প্লিজ আমার উপরে ভরসা রাখতে পারেন। যারা বলেছিলেন যে নিয়োগ বিজ্ঞপ্তি আর দেবে না, এই বছরে আর হবে না, এই বছরে কোনো সিভিল সার্কুলার হবে না, তো তাদেরকে আমি শুধু একটা কথাই বলতে চাই যে ভাই আমি সাইজে ছোট হইলেও, আমি বয়সে ছোট হইলেও, আপনাদের থেকে ছোট যদি বয়সে হয়েও থাকি, তো আমি যতটুকু জানি আমার এই ব্রেনের মধ্যে ততটুকু যা আছে, আমি সেটা যদি আপনাদেরকে জানাই হয়তোবা আপনারা আমাকে হয়তোবা গুরু বলে মানতে পারেন। তো আমি এত দূরে যেতে চাই না, আমি জাস্ট সাধারণ একটা মানুষ হিসেবে থাকতে চাই আপনাদের পাশে। আর আপনাদেরকে আমি আরো একটা কথা বলেছিলাম যে আপনারা যারা আমাকে বারবার আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন, যারা বলেন যে ভাই আপনার সঙ্গে যোগাযোগ করতে চাই, তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার যে নগদ নাম্বার আছে ওইখানে, ওইটা আমার ইমো নাম্বার, তো চাইলে আপনারা আমাকে ইমোতে যোগাযোগ করতে পারেন। তবে চেষ্টা করবেন যে ফোন না দেওয়ার, আপনারা চাইলে আমাকে ভয়েস মেল পাঠাইতে পারেন, এবং সেই সঙ্গে আমাকে যদি একটু ভিডিও ভালো করার, মানে ভিডিও কোয়ালিটি ভালো করার জন্য যদি একটা ফোন কেনার জন্য আপনারা সাহায্য করতে চান, তাহলে অবশ্যই নগদ নাম্বারে যে কোনো সময় যে কোনো দিন আপনারা কিছু ডোনেশন আমাকে পাঠাতে পারেন। অনেকেই আমার সঙ্গে কথা বলতে চায়, তো কথা বলার জন্য আপনারা চাইলে আমাকে পেমেন্ট করতে পারেন। সরি, জোকস এপার্ট। তো যেটা বলছিলাম যে আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে আসলে সঠিক তথ্যটা দিয়ে সাহায্য করার জন্য, এবং আপনারা আমাকে যারা বিশ্বাস করেন, যারা আমার নিয়মিত ভিডিও দেখেন, তাদের সবার প্রতি আমার অসংখ্য কৃতজ্ঞতা। প্লিজ আপনারা এভাবে পাশে থাকবেন, এবং এই পর্যন্ত যারা কথাগুলো শুনলেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি, এবং আপনাদেরকে সেই সঙ্গে মন্টরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রাজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।